এই 2026-27 অর্থবর্ষের যে বাজেট নবমবারের জন্য সম্মানীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণজি পেশ করেছেন, সেই বাজেট সম্বন্ধে বিশদে ব্যাখ্যা করেছেন ডাক্তার অশোক লাহিড়ী, বিধায়ক বালুরঘাট, বিশিষ্ট অর্থনীতিবিদ ধনপত রাম আগরওয়াল আর অ্যাডভোকেট দেবজিৎ সরকার। এনারা বিশদভাবে ব্যাখ্যা করেছেন। সেই বাজেটেরই আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা আজ করব। প্রথম স্তরে এই 2026-27 অর্থবর্ষে যে বাজেট নির্মলা সীতারমণজির যে বাজেট পেশ করেছেন, তাতে সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও বিশ্বব্যাংক 2025-26 অর্থবর্ষের জন্য ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার 7.2% হবে বলে পূর্বাভাস করা গেছে। নির্মলাজির বাজেটে দেখা গেছে বিশ্বের অধিকাংশ দেশে যেখানে অর্থনৈতিক বৃদ্ধির হার কমেছে, সেখানে ভারতবর্ষের ক্ষেত্রে তা সুস্থ গতিতে ক্রমাগতভাবে বেড়ে চলেছে। বর্তমানে ভারত দ্রুততম হারে বৃদ্ধির হার, অর্থনীতিতে বৃদ্ধির হার বাড়িয়েছে। মুদ্রাস্ফীতির ক্ষেত্রে যদি বলা যায় যে মূল্যস্ফীতির ক্ষেত্রে যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেখানে 2025-26 অর্থবর্ষে মাত্র 1.7% বৃদ্ধি পেয়েছিল, যা ভারতের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার প্রমাণ করে। বিশ্বব্যাপী অর্থনীতিতে অস্থিরতার মধ্যেও ভারতের জন্য কোনো ফাঁকফোকর থাকলো না। বর্তমানে বিশ্বের চতুর্থতম অর্থনীতি এবং জনসংখ্যায় প্রায় 1.5 বিলিয়ন হলেও মাথাপিছু প্রায় 2700 বিলিয়ন আয় আমাদের ভারতবর্ষে আছে। সার্বিক অর্থনীতির ক্ষেত্রে রাজস্ব ঘাটতি ও ঋণের মাধ্যমে জনগণকে তোষণ না করে অর্থমন্ত্রী স্থায়ী স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছে। এরপর আমি একটা একটা করে বলবো। গত 1 তারিখ যে বাজেট পেশ হয়েছে, সে বাজেটে সেই বাজেটকে ভারতের উন্নয়নের ভিত্তিস্তম্ভ বলা যায়। আমরা আশা করি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যের মূলধনী ব্যয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়াবে। কারণ 2025-26 সালে যেখানে মূলধনী ব্যয় গোটা ভারতবর্ষে 11 লক্ষ কোটি টাকা ছিল, 2026-27 অর্থবর্ষে সেটি বেড়ে হয়েছে প্রায় 12 লক্ষ কোটি টাকা। একটি উন্নয়নশীল দেশের কাছে এই মূলধনী ব্যয় একটা মৌলিক সূচক তৈরি হয় স্থায়ী মূলধন বিনিয়োগের ক্ষেত্রে। বর্তমানে দেশের স্থায়ী মূলধনী বিনিয়োগ জিডিপির 30.10% এর বড় অংশই সরকারের মাধ্যমে হচ্ছে। 2014 সালে মূলধন বিনিয়োগ ছিল 2 লক্ষ কোটি টাকা, যা 2025-26 অর্থবছরে বেড়ে 11 লক্ষ কোটি টাকা হয়েছে। 2026-27 অর্থবছরে আরও বেড়ে আশা করা যায় 12.20 লক্ষ কোটি টাকায় পৌঁছাবে বলে আশা করা যায়। সুতরাং এটি স্পষ্টতই একটি বৃদ্ধি ভিত্তিক বাজেট। পরিকাঠামো উন্নয়নের কথা বলা যায় এই বাজেটে। পরিকাঠামো উন্নয়নের জন্য বাজেট আংশিক ক্রেডিট গ্যারান্টি স্কিম দেওয়া হয়েছে এবং 200টি স্বনামধন্য শিল্প ক্লাস্টার গড়ে তোলা হবে। নগর কেন্দ্রগুলিতেই অর্থনৈতিক বৃদ্ধি, উদ্ভাবন, কর্মসংস্থানের মূল চালিকা শক্তি। গ্রামীণ পরিকাঠামো গুরুত্বপূর্ণ হলেও বিপুল জনসংখ্যার মাধ্যমে নগরায়ন অনিবার্য। শিল্প উন্নয়নের ক্ষেত্রে নগর কেন্দ্রগুলিকে গ্রামাঞ্চলের তুলনায় বেশি সুযোগ ও কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়। বাজেট সিটি ইকোনমিক রিজিয়ন স্কিম ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো পরিকল্পনা আছে কিনা তা উচ্চ গতিতে, যে এই বাজেটে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উচ্চ গতিতে করিডোরের ক্ষেত্রে 7টির মধ্যে বেনারস, শিলিগুড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। চিকিৎসা পর্যটনের প্রসঙ্গে
বালুরঘাট বিধানসভা এলাকায় বাংলাদেশি সীমান্তবর্তী হওয়ায় অনেক রোগী বাংলাদেশ থেকে ভারতে এসে পশ্চিমবঙ্গে চিকিৎসা পরিকাঠামোর উপর আস্থা না রেখে তারা ভেলোর চলে যায়। তৃণমূল কংগ্রেস অভিযোগ করে যে বিজেপি ক্ষমতায় এলে নাকি বাঙালিদের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করবে। অথচ বাজেট 2026-27 বলা আছে মৎস্য উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 500টি জলাশয় ও অমৃত সরোবরের পরিকাঠামো উন্নয়ন, উপকূলীয় অঞ্চলে ফিশিং বোর্ড চেন শক্তিশালী করা হবে, প্রাণী সম্পদ উন্নয়নের মাধ্যমে গ্রামীণ ও ছোট শহর এলাকায় কর্মসংস্থান বাড়ানোর বিশদভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে কেন্দ্রীয় বাজেট 2026-27 রাজ্যের জন্য চিকিৎসা, পর্যটন, মৎস্যশিল্প, পানি সম্পদ উন্নয়নের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় একটি করে মেয়েদের হোস্টেল তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিশেষ করে দুর্গাপুরকে কেন্দ্র করে একটি শিল্প করিডোর করার কথাও বাজেটে উল্লেখ আছে। যে দুর্গাপুর একসময় প্রাণবন্ত শিল্পনগরী ছিল, কিন্তু 33 বছর বামফ্রন্টের শাসন এবং 15 বছর তৃণমূল শাসনের ফলে এই দুর্গাপুর শহরে কোনোরকম কোনো উন্নতি হয়নি। মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন, মহাকাল মন্দির উদ্বোধন করছেন, কিন্তু তিনি কি রাজ্যের শিল্প উন্নয়নের জন্য কিছু করছেন? এই বাজেট যেটা বিশেষ করে পশ্চিমবাংলার জন্য আমরা কি পেলাম, সেটা হচ্ছে বিস্তারিত আমরা বিস্তারিত যাচ্ছি না, আমরা সংক্ষেপে বলছি যে আত্মনির্ভর ভারত প্রকল্পে 2000 লক্ষ কোটি বরাদ্দ প্রস্তাবিত হয়েছে, যার অর্থ ভারতীয় অর্থনীতিকে বিশ্বের 1 নম্বর অর্থনীতিতে রূপান্তরিত করা। এই বাজেট আমাদের রাজ্য কি পেল, আমাদের পশ্চিমবঙ্গ কি পেল? 7টি হাই স্পিড রেলপথের মধ্যে পশ্চিমবঙ্গ পাচ্ছে শিলিগুড়ি থেকে বেনারস পর্যন্ত। 7টি কার্গো ফ্রেট করিডোর হচ্ছে, যার মধ্যে ডানকুনি থেকে সুরাট পশ্চিমবঙ্গ পাচ্ছে। এই বাজেটে দুর্গাপুর শিল্পাঞ্চল ইস্ট কোস্ট শিল্প করিডোর সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রস্তাবিত হলো। ন্যাশনাল স্কুল অব ডিজাইনিং এর যে ইনস্টিটিউট তৈরি হতে চলেছে তা পশ্চিমবঙ্গে তৈরি হওয়ার প্রস্তাব রয়েছে। প্রত্যেক জেলা হাসপাতালে এমার্জেন্সি ট্রমা সেন্টার তৈরি করার কথা এই বাজেটে গৃহীত হয়েছে। পূর্ব ভারতের জন্য 4000 ই বাস প্রস্তাবিত হয়েছে, যার মধ্যে আমাদের রাজ্য এর সুবিধা পেতে চলেছে। দেশের মহিলা ব্যবসায়ীদের জন্য দেশের মহিলা ব্যবসায়ী লাখপতি দিদি প্রকল্পের অধীনে এনে উৎসাহিত করার প্রস্তাব এই বাজেটে আনা হয়েছে, যেটা আমাদের পশ্চিমবাংলায় 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের থেকে আরও বেশি কার্যকরী হবে। ন্যাশনাল ফাইবার স্কিম, যার মাধ্যমে পশ্চিমবঙ্গ জুট শিল্প ঘুরে দাঁড়ায়। ব্যাঘ্র প্রকল্প সংরক্ষণে কেন্দ্রীয় বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ সুন্দরবনের বিশেষ সুবিধা পেতে চলেছে। দেশের প্রান্তিক, পিছিয়ে পড়া এবং মধ্যবিত্ত মানুষের স্বার্থে এই বাজেট কি পেয়েছে দেশের এই পিছিয়ে পড়া প্রান্তিক মধ্যবিত্ত মানুষেরা? এই বাজেট গরিব মানুষের উন্নয়নের স্বার্থে বাজেট, কারণ পশুপালনের জন্য ঋণ দান প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বিগত 10 বছরে কেন্দ্রীয় সরকার দারিদ্র সীমার নিচে থাকা 25 কোটি মানুষের দারিদ্র সীমার উপরে আনতে সক্ষম হয়েছে। দেশের প্রান্তিক গরিব মানুষের আয় বৃদ্ধির জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে। ভারতীয় চাষিদের উন্নত কৃষি পণ্য চাষে উৎসাহিত করার জন্য এই বাজেটে প্রস্তাব গৃহীত হয়েছে। মধ্যবিত্তদের জন্য গৃহ ঋণে কর ছাড় প্রস্তাবিত হয়েছে। সার্বিক শিক্ষার বিকাশের জন্য এই বাজেট সারা দেশে 12,000 সেকেন্ডারি বিদ্যালয় নির্মাণ করার প্রস্তাব এই বাজেটে গৃহীত হয়েছে। সারা ভারতবর্ষে বেসরকারি উদ্যোগে 5টি বিশ্ববিদ্যালয় নির্মাণ করার কথা হয়েছে এই পশ্চিমবাংলায়। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে টিসিএস ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, এটা এই বাজেটে 5% থেকে কমিয়ে 2% করা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে পশ্চিমবাংলা এই বাজেটে যা পেয়েছে, ভারতবর্ষে 3টি এইমস এবং 3টি ন্যাশনাল আয়ুর্বেদিক ইনস্টিটিউট নির্মাণ করা হবে। সারা ভারতবর্ষে 5টি ইন্টিগ্রাল মেডিকেল হাব নির্মাণ করার প্রস্তাবিত হয়েছে। পূর্ব ভারতে 2টি জাতীয় মানসিক আরোগ্যালয় নির্মাণ করার প্রস্তাব গৃহীত হয়েছে।
ক্যান্সার রোগে 17টি জীবনদায়ী ওষুধের দাম কমানো হয়েছে। ডায়াবেটিক রোগীদের জন্য ওষুধের দাম কমানোর প্রস্তাব নেওয়া হয়েছে এই বাজেটে। 7টি জীবনদায়ী ওষুধের দাম কমার প্রস্তাব হয়েছে। মহিলা এবং যুবকদের জন্য এই বাজেট আর্থিক বর্ষ 2026-27 এই বাজেটে মহিলা এবং যুবকদের জন্য যা হয়েছে, শিক্ষাক্ষেত্রে মহিলাদের উৎসাহিত করার জন্য জেলায় 1টি করে মহিলা হোস্টেল নির্মাণ করার প্রস্তাব গৃহীত হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎসাহিত করতে বাজেটের বরাদ্দ বৃদ্ধি প্রস্তাবিত হয়েছে। যুব সমাজদের জন্য স্কুল এবং কলেজের কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব নির্মাণ তৈরি করার প্রস্তাব হয়েছে এই বাজেটে। ক্রীড়ার ক্ষেত্রে খেলো ইন্ডিয়া মিশন বরাদ্দ বৃদ্ধি হয়েছে। এমএসএমই শিল্পায়ন এবং পরিষেবার স্বার্থে এই বাজেট শিল্পায়ন এবং পরিষেবা ক্ষেত্রে 2026-27 অর্থবর্ষে এই বাজেটে যেটা হয়েছে সেটা হচ্ছে এমএসএমই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে 1000 কোটি টাকা বরাদ্দ। খাদি শিল্প বিকাশের মেঘা টেক্সটাইল পার্ক নির্মাণের প্রস্তাব গৃহীত হয়েছে এই বাজেটে। আয়ুর্বেদিক ওষুধ শিল্প বিকাশের জন্য বরাদ্দ বৃদ্ধি হয় এই বাজেটে। খেলার উপকরণ নির্মাণ শিল্পের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে 2026-27 অর্থবর্ষের এই বাজেটে। সারা ভারতবর্ষের 20টি এবং উত্তর পূর্ব ভারতের 5টি পর্যটন কেন্দ্র উন্নয়নের জন্য বরাদ্দ বৃদ্ধি। 23,000 গাইড প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা হয়েছে। এক্ষেত্রে পর্যটন শিল্পের আরও ব্যাপকভাবে বিকাশ ঘটবে বলে আশা করা যায়। চামড়া শিল্পকে উৎসাহিত করার জন্য চামড়ার দাম কমানোর প্রস্তাব করা হয়েছে এই 2026-27 অর্থবর্ষের বাজেটে। আগামী 5 বছরে 22টি নতুন জলপথ নির্মাণের জন্য 2000 কোটি টাকা বরাদ্দ এবং প্রস্তাবিত হয়েছে 2026-27 অর্থবর্ষে এই বাজেটে। পরিষেবার ক্ষেত্রে ভারতবর্ষকে গ্লোবাল লিভার বানাতে এআই টেকনোলজির ব্যবহার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে এবং তার উপরে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব হয়েছে। সুস্থ পরিষেবার স্বার্থে এই বাজেট সুস্থ পরিষেবার উপর জোর দিয়ে শহরকে দূষণ মুক্ত করতে বাস ব্যবহারের জন্য কেন্দ্রীয় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। চাকুরিজীবীদের স্বার্থে এই বাজেট। চাকুরিজীবীরা কি পেল? এই 2026-27 অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 7ম বেতন কমিশনের সুপারিশ গৃহীত হয়েছে। আয়কর রিটার্ন জমার ক্ষেত্রে সর্বোচ্চ যে 31শে জুলাই সময়সীমা ছিল সেটা বৃদ্ধি করার প্রস্তাব হয়েছে 30শে আগস্ট পর্যন্ত। এছাড়াও যে কেন্দ্রীয় কর ছাড় আমরা দেখেছি অর্থবর্ষ 2025-26-এ যে মাসিক 1 লক্ষ টাকা আয় অর্থাৎ বার্ষিক 12 লক্ষ টাকা আয়ের পিছনে সম্পূর্ণরূপে কর ছাড় দেওয়া হয়েছে। আর বিশেষ করে যারা চাকরিজীবী তাদের জন্য এই 12 লক্ষ টাকার উপরেও স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা করে দেওয়া আছে। অন্যান্য যে সুবিধাগুলো আমরা পাচ্ছি এই 2026-27 অর্থবর্ষের বাজেটে, গাড়ি দুর্ঘটনার ইন্স্যুরেন্সের ক্লেমের ক্ষেত্রে কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে। ছোট কর ফাঁকির ক্ষেত্রে জরিমানার বদলে ফাঁকির ক্ষেত্রে জেলের পরিবর্তে 10% অতিরিক্ত জরিমানা ধার্য করা হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে 15টি আর্কিওলজিক্যাল সাইট প্রতিস্থাপন করার প্রস্তাবিত হয়েছে এই 2026-27 অর্থবর্ষের বাজেটে। 20টি নতুন টাউনশিপ নির্মাণ করা হবে। সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি শিল্পের উপরে কর ছাড়ের প্রস্তাব গৃহীত হয়েছে এই 2026-27 সালের বাজেটে। জুতো, কাপড়, চামড়া, মোবাইল ফোন, জেলেদের জন্য সামুদ্রিক পণ্য, বায়োগ্যাস, ব্যাটারি, সোলার প্যানেল, বিড়ি ইত্যাদির দাম কমানোর প্রস্তাব নেওয়া হয়েছে এই বাজেটে।